সকাল প্রায় 10টা বাজছিল। চট্টগ্রাম ঢাকা ন্যাশনাল হাইওয়েতে গাড়ির লম্বা লাইন লেগেছিল। যেখানেই নজর যায় শুধু গাড়ি আর গাড়ি। হর্নের তীব্র আওয়াজ, রোদের জ্বালা, মানুষের অস্থিরতা, পুরো হাইওয়ে যেন থমকে গিয়েছিল। মাঝ রাস্তায় একটি বিশাল সেনা কন্টেনার ট্রাক বিকল হয়ে দাঁড়িয়েছিল। সেই কন্টেনারের আকার এত বড় ছিল যে তার পেছনে অ্যাম্বুলেন্স, স্কুল বাস, দুধের ট্যাঙ্কার সব আটকে ছিল। কন্টেনারের চারদিকে পুলিশের ব্যারিকেড লাগিয়ে দেওয়া হয়েছিল। কনস্টেবল করিম সাহেব ভিড় পেছনে ঠেলতে ঠেলতে চিৎকার করছিলেন, পেছনে হাঁটো, এটা সেনার মালপত্র, কেউ কাছে আসবে না। মানুষ মোবাইল বের করে ভিডিও বানাচ্ছিল, কেউ কেউ বিড়বিড় করছিল, দেশের এত জরুরি সরঞ্জাম আর রাস্তায় নষ্ট হয়ে গেল। কন্টেনারের সামনে অনেক বড় বড় ইঞ্জিনিয়ার এবং মেকানিক মেশিন খুলে বসেছিলেন। কেউ ইঞ্জিনের নিচে ঢুকেছিলেন, কেউ ওয়্যান চেক করছিলেন, কেউ কম্পিউটার সিস্টেম দিয়ে ডায়াগনোসিস করছিলেন। কিন্তু 2 ঘন্টা কেটে গেলেও কন্টেনার চালু হলো না। সেখানে উপস্থিত প্রতিটা কর্মকর্তার মুখে চিন্তার ছাপ স্পষ্ট দেখা যাচ্ছিল, কারণ সেই কন্টেনারে রাখা ছিল সীমান্তে মোতায়েন সৈনিকদের জন্য লাইফ সেভিং মেডিকেল ইকুইপমেন্ট এবং বুলেট প্রুফ কমিউনিকেশন সিস্টেম। যদি তা 24 ঘন্টার মধ্যে সীমান্তে না পৌঁছায়, তবে অনেক সৈনিকের প্রাণ বিপন্ন হতে পারত। সাইরেন বাজিয়ে একটি সরকারি গাড়ি সেখানে এসে থামল। দরজা খুলল। ডিসি আরিফ আহমেদ নিচে নামলেন। তার পেছনে ম্যাজিস্ট্রেট ফারহানা চৌধুরীও নামলেন। দুজনেই কন্টেনারের অবস্থা দেখলেন এবং ইঞ্জিনিয়ারদের দিকে এগিয়ে গেলেন। কি পরিস্থিতি? ডিসি কঠোর গলায় জিজ্ঞেস করলেন। ইঞ্জিনিয়ার শফিক আহমেদ ঘাবড়ে গিয়ে বললেন, স্যার, মেইন কন্ট্রোল মডিউল ফেল হয়ে গেছে আর ব্যাকআপ সিস্টেমও রেসপন্স করছে না। কত সময় লাগবে? ম্যাজিস্ট্রেট ফারহানা জিজ্ঞেস করলেন। স্যার, কম করে 8 থেকে 10 ঘন্টা। এটা শুনতেই সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জামানের মুখ গম্ভীর হয়ে গেল। 10 ঘন্টা? আমাদের জওয়ানরা অপেক্ষা করছে। পরিবেশ আরও ভারী হয়ে উঠল। সেই সময় হাইওয়ের পাশ দিয়ে এক রোগা পাতলা ছেলে কাঁধে চটের বস্তা ঝুলিয়ে ধীরে ধীরে হেঁটে আসছিল। ছেঁড়া কাপড়, ধুলোমাখা মুখ, খালি পা। সে ছিল সবুজ, 18 বছরের এক কুড়ানি ছেলে। সে প্রতিদিনের মতো আবর্জনা কুড়োতে কুড়োতে সেই রাস্তা দিয়ে যাচ্ছিল। জ্যাম দেখে সে দাঁড়িয়ে পড়ল। তার নজর পড়ল কন্টেনারের ওপর, তারপর ইঞ্জিনিয়ারদের ওপর, তারপর নিচে খোলা ইঞ্জিনের ওপর। সে ধীরে ধীরে ব্যারিকেডের কাছে এসে দাঁড়িয়ে পড়ল। তার চোখ মেশিনকে এমনভাবে দেখছিল যেন কোনো ডাক্তার রোগীকে দেখছেন। সে আরেকটু কাছে যেতে লাগলো। তখনই কনস্টেবল করিম সাহেব তাকে জোরে আটকালেন। এই, কোথায় ঢুকছিস? ভাগ এখান থেকে, এটা তোর খেলার জায়গা নয়। সবুজ ঘাবড়ে গেল, কিন্তু থামল না। ধীরে সে বলল, স্যার, একটু কাছ থেকে দেখতে চাইছিলাম। করিম সাহেব রেগে বললেন, দেখতে চাইছিলি? তোর কি জানা আছে এতে কি আছে? সবুজ কন্টেনারের দিকে তাকালো, তারপর ধীর গলায় বলল, হ্যাঁ স্যার, জানি। কি জানিস? সবুজ বলল, দেশের জিনিস আছে, আর যদি তাড়াতাড়ি না পৌঁছায় তবে জওয়ানদের সমস্যা হবে। এটা শুনে পাশে দাঁড়িয়ে থাকা কিছু মানুষ তাকে দেখতে লাগলো। করিম সাহেব বিরক্ত হয়ে বললেন, তুই শুধু ময়লা করো, এটা বড় ইঞ্জিনিয়ারদের কাজ। সবুজ নিচে খোলা ইঞ্জিনের দিকে তাকালো, তারপর বলল, স্যার, যদি আপনি অনুমতি দেন তবে আমি এটা ঠিক করার চেষ্টা করতে পারি। এটা শুনতেই আশেপাশে দাঁড়িয়ে থাকা লোক হেসে উঠল। ময়লা কুড়ানি কন্টেনার ঠিক করবে? দেখো কাণ্ড। কিন্তু সবুজের চোখে মজা ছিল না, ছিল শুধু আত্মবিশ্বাস। দূরে দাঁড়িয়ে থাকা ডিসি আরিফ আহমেদের নজরও তার ওপর পড়েছিল, এবং এখন তিনি মন দিয়ে সবুজকে দেখছিলেন। হাইওয়েতে দাঁড়িয়ে থাকা ভিড় এখনও সেই ছেলেকে দেখে হাসছিল। কিছু লোক মোবাইলের ক্যামেরা অন করেছিল। আরে, রেকর্ড করো, ময়লা কুড়ানি কন্টেনার ঠিক করবে। কিন্তু সবুজের মুখে না ছিল লজ্জা, না ভয়। সে শুধু কন্টেনারের ইঞ্জিন দেখছিল, মন দিয়ে, গভীরভাবে, যেন কোনো পুরনো ধাঁধা সমাধান করছে। তখনই ডিসি আরিফ আহমেদ ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলেন। ম্যাজিস্ট্রেট ফারহানা চৌধুরী এবং ব্রিগেডিয়ার জামানও সাথে ছিলেন। ডিসি তার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, তুমি এখন কি বললে? সবুজ মাথা নিচু করে বলল, স্যার, যদি অনুমতি দেন তবে আমি কন্টেনার ঠিক করার চেষ্টা করতে পারি। পাশে দাঁড়িয়ে থাকা ইঞ্জিনিয়ার শফিক আহমেদ হেসে উঠলেন, স্যার, ও মজা করছে। আমরা 15 বছর ধরে এই লাইনে আছি আর সিস্টেম ধরা পড়ছে না। ডিসি গম্ভীর গলায় জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? সবুজ। কোথায় শিখলে মেশিন ঠিক করা? সবুজ একটু ইতস্তত করল, তারপর বলল, স্যার, ময়লার মধ্যে নষ্ট পাখা, রেডিও, মোটর সব পাওয়া যায়, ওগুলো জোড়া লাগিয়ে লাগিয়ে শিখে গেছি। ভিড় আবার হেসে উঠল, কিন্তু এইবার ডিসি হাসলেন না। তিনি ওর চোখের দিকে তাকালেন। সেখানে ভয় ছিল না, ছিল শুধু দায়িত্ব। ব্রিগেডিয়ার জামান এগিয়ে এলেন। বেটা, এটা সেনার কন্টেনার, ভুল হাত লাগলে সিস্টেম আরও খারাপ হতে পারে। সবুজ ধীরে উত্তর দিল, স্যার, চেষ্টা করতে দিন, যদি ঠিক না হয় তবে আমি নিজে সরে যাব। এক মুহূর্তের জন্য নিস্তব্ধতা নেমে এলো। সময় বয়ে যাচ্ছিল, সৈনিকদের প্রাণ বাজি ছিল। ডিসি ইঞ্জিনিয়ারদের দিকে তাকালেন। আপনারা 2 ঘন্টা ধরে লেগে আছেন, কোনো রেজাল্ট নেই। তারপর সবুজের দিকে ফিরলেন। ঠিক আছে, কিন্তু আমাদের নজরদারিতে। ভিড় একদম শান্ত হয়ে গেল। করিম সাহেব অবাক হলেন। স্যার, এই ছেলেটা
ডিসি কড়াভাবে বললেন, দেশের ব্যাপার করিম সাহেব, সুযোগ দিতে ক্ষতি কি? সবুজের চোখে প্রথমবার চমক এলো। তাকে ব্যারিকেডের ভেতরে আসতে দেওয়া হলো। সে ধীরে ধীরে কন্টেনারের কাছে পৌঁছল। সে তার কাঁধের বস্তা নামালো। তার ভেতর থেকে একটি পুরনো রেঞ্জ, প্লাস এবং কিছু ছোট সরঞ্জাম বের করল। ইঞ্জিনিয়াররা অবাক হয়ে দেখতে লাগলেন, এ তো সত্যি সরঞ্জাম এনেছে। সবুজ কন্টেনারের নিচে ঢুকে গেল। সবার নজর ছিল তার ওপর। সে ওয়্যারিং দেখতে লাগলো, কানেকশন চেক করতে লাগলো। তারপর সে একটি পোড়া কেবল দেখল। সে ইঞ্জিনিয়ারকে ডাক দিল, স্যার, এই ব্যাকআপ লাইন শর্ট আছে, তাই কন্ট্রোল মডিউল রেসপন্স করছে না। ইঞ্জিনিয়াররা অবাক হলেন। তারা সিস্টেম চেক করলেন, সে ঠিক বলছিল। শফিক আহমেদ ধীর গলায় বললেন, স্যার, এই ছেলেটা ঠিক ধরছে। এখন পরিবেশ বদলাতে শুরু করল। সবুজ তার ব্যাগ থেকে একটি পুরনো কপার তার বের করল। সেটি পরিষ্কার করল, জোড়া দিয়ে অস্থায়ী কানেকশন তৈরি করল। তারপর বলল, এবার স্টার্ট করুন। ইগনিশন অন করলেন। পুরো হাইওয়ে শ্বাস আটকে দাঁড়িয়েছিল, কিন্তু ইঞ্জিন তবুও স্টার্ট হলো না। ভিড় থেকে আওয়াজ এলো, বলেছিলাম না, হবে না। সবুজ বাইরে বেরোলো। সে ইঞ্জিনের আওয়াজ শুনল, তারপর বলল, আরেকটি সমস্যা আছে, মেইন ফুয়েল সেন্সার লক হয়ে গেছে। এখন ইঞ্জিনিয়াররা পুরোপুরি চুপ ছিলেন। সে যা বলছিল ঠিক বেরোচ্ছিল। ডিসি এবং ব্রিগেডিয়ার জামানো এখন গুরুত্ব দিয়ে দেখতে লাগলেন। সবুজ আবার কন্টেনারের নিচে ঢুকে গেল এবং এইবার সে এমন কিছু করতে যাচ্ছিল যা পুরো গল্প বদলে দেওয়ার মতো ছিল। সবুজ কন্টেনারের নিচে ঢুকেছিল। চারদিকে নিস্তব্ধতা ছিল, না কোনো হর্ন, না ভিড়ের আওয়াজ, শুধু সরঞ্জামের হালকা খটখট শব্দ আর সবার হৃৎস্পন্দনের আওয়াজ। ডিসি আরিফ আহমেদ হাত গুটিয়ে দাঁড়িয়েছিলেন। ম্যাজিস্ট্রেট ফারহানা চৌধুরীর নজরও তার উপর আটকে ছিল। ব্রিগেডিয়ার জামানের মুঠো শক্ত হয়েছিল, কারণ তিনি জানতেন এই কন্টেনারে যা রাখা আছে তা শুধু মালপত্র নয়, সীমান্তে মোতায়েন জওয়ানদের জীবন। সবুজ ইঞ্জিনের ভেতরে হাত দিল। সে ফুয়েল সেন্সারের লক খুলল, কিন্তু সেন্সার জ্যাম হয়ে গিয়েছিল। সে বাইরে এলো, চারদিকে তাকালো, তারপর ধীরে বলল, স্যার, আমার একটি পাতলা রড চাই, আর একটু ডিজেল। ইঞ্জিনিয়ার সঙ্গে সঙ্গে রড দিলেন। সবুজ সেটি ঘষে সূক্ষ্ম করল, তারপর আবার ইঞ্জিনের ভেতরে গেল। সে খুব সাবধানে সেন্সারের জ্যাম অংশটি খুলতে লাগল। তার হাত গ্রিজ আর ডিজেলে ভরে গিয়েছিল, কিন্তু তার মুখে ছিল সেই একই একাগ্রতা। প্রায় 7 মিনিট কেটে গেল। সবার শ্বাস আটকে ছিল। হঠাৎ সবুজ আওয়াজ দিল, স্যার, এবার স্টার্ট করুন। ইঞ্জিনিয়ার সঙ্গে সঙ্গে ইগনিশন অন করলেন। প্রথম প্রচেষ্টা, ইঞ্জিন কাঁপল, কিন্তু চালু হলো না। ভিড় থেকে হালকা নিরাশার আওয়াজ এলো। সবুজ আবার নিচে নামল। সে ফুয়েল লাইনকে বাতাস থেকে ব্লিড করল, তারপর হাত তুলে ইশারা করল, এবার করুন। দ্বিতীয়বার ইগনিশন ঘুরল। একটি জোরালো আওয়াজ হলো এবং ধাড়াম 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 ইঞ্জিনের ভারী আওয়াজ গুঁজে উঠল। পুরো হাইওয়ে যেন কেঁপে উঠল। কন্টেনারের ইঞ্জিন চালু হয়ে গিয়েছিল। কিছু মুহূর্তের জন্য সবাই স্তব্ধ হয়ে রইল। তারপর ভিড় থেকে জোরালো তালি গুঁজে উঠল। কেউ চিৎকার করল, চলল, আরে সত্যি চলল। পুলিশরাও অবাক ছিল। ইঞ্জিনিয়ার শফিক আহমেদ অবিশ্বাস নিয়ে ইঞ্জিনের দিকে তাকাচ্ছিলেন। এটা কিভাবে? ডিসি আরিফ আহমেদ ধীরে ধীরে সবুজের কাছে এলেন। সবুজ এখনও গ্রিজ মাখা অবস্থায় দাঁড়িয়েছিল। শ্বাস দ্রুত চলছিল, কিন্তু চোখে ছিল সন্তোষ। ডিসি জিজ্ঞেস করলেন, তুমি এইসব কোথায় শিখলে? সবুজ মাথা নিচু করে নিল। স্যার, ময়লায় ফেলা মেশিন, ওগুলো জুড়তে জুড়তে। ব্রিগেডিয়ার জামান এগিয়ে এলেন। তিনি সবুজের কাঁধে হাত রাখলেন। বেটা, আজ তুমি শুধু কন্টেনার নয়, আমাদের জওয়ানদের জীবন বাঁচিয়েছ। এটা শুনে সবুজের চোখ ভরে এলো। ভিড় এখন তালি নয়, সালাম দিচ্ছিল। কিন্তু এখনও গল্প শেষ হয়নি। ব্রিগেডিয়ার জামান কন্টেনার ড্রাইভারকে বললেন, দরজা খোলো। ভারী কন্টেনারের লক খোলা হলো। দরজা খুলল। ভেতরে যা ছিল তা দেখে সবুজের চোখ ভিজে এলো। সেখানে ডজন ডজন লাইফ সেভিং মেডিকেল ইউনিটস রাখা ছিল, ব্লাড সাপোর্ট সিস্টেম, বুলেট প্রুফ কমিউনিকেশন ডিভাইস, এবং তাতে লেখা ছিল সেনাবাহিনীর জরুরি সরঞ্জাম। সবুজ সেগুলোকে এমনভাবে দেখল যেন নিজের পরিবারকে দেখছে। তার চোখ থেকে এক ফোঁটা জল পড়ল, এবং সেই মুহূর্তে ব্রিগেডিয়ার জামান স্যালিউট দিলেন। পুরো পুলিশ বাহিনী স্যালিউটে দাঁড়িয়ে গেল। ডিসি, ম্যাজিস্ট্রেট, ইঞ্জিনিয়ার সবাই সবুজকে স্যালিউট করলেন। এক ময়লা কুড়ানি ছেলে দেশের হিরো হয়ে গিয়েছিল, কিন্তু সবথেকে বড় সারপ্রাইজ এখনো বাকি ছিল। ডিসি আরিফ আহমেদ সেখানেই দাঁড়িয়ে একটি সিদ্ধান্ত নিলেন যা সবুজের জীবন চিরতরে বদলে দেওয়ার মতো ছিল। কন্টেনারের ইঞ্জিন এখন পুরো শক্তিতে চলছিল। সেনার জামানরা দ্রুত সেটিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। হাইওয়েতে জ্যাম খুলতে শুরু করেছিল। মানুষ যে যার গাড়িতে বসছিলেন, কিন্তু কারো নজর রাস্তার ওপর ছিল না। সবার নজর ছিল সেই রোগা পাতলা ছেলের ওপর যে এইমাত্র দেশের হিরো হয়ে গিয়েছিল। সবুজ চুপচাপ দাঁড়িয়েছিল। তার হাত এখনো গ্রিজে মাখা, কাঁধে সেই ছেঁড়া চটের বস্তা, যেন কিছুই হয়নি। তার অভ্যেস ছিল মানুষের নজরে না এসে বাঁচার, কিন্তু আজ পুরো সিস্টেম তাকে দেখছিল। তখনই ডিসি আরিফ আহমেদ এগিয়ে এলেন। তিনি সবুজের সামনে এসে জিজ্ঞেস করলেন, তুমি পড়ো? সবুজ হালকা হাসির সাথে মাথা নিচু করল। না স্যার। কেন? বাড়ির অবস্থা, পড়াশোনা ছাড়তে হয়েছে। ম্যাজিস্ট্রেট ফারহানা চৌধুরী ধীর গলায় জিজ্ঞেস করলেন, কিন্তু মেশিনের এত জ্ঞান কিভাবে? সবুজ বলল, স্যার, ময়লায় ফেলা মেশিন, ওগুলো খুলে দেখতাম, তারপর জুটতাম। তার আওয়াজে গর্ব ছিল না, ছিল শুধু সত্য।
ডিসি কিছু মুহূর্ত চুপ থাকলেন। তারপর তিনি পুলিশ সুপার রশিদুল ইসলামের দিকে তাকালেন। আপনি শুনেছেন? এসপি মাথা নাড়লেন। ব্রিগেডিয়ার জামানও আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। তিনি বললেন, স্যার, দেশের এমন শিশুদেরই প্রয়োজন। ডিসি সেই রাস্তার উপর দাঁড়িয়েই সিদ্ধান্ত নিলেন। তিনি উচ্চস্বরে বললেন, সবুজ। সবুজ চমকে শটান দাঁড়িয়ে পড়ল। আজ থেকে তোমার জীবন বদলে যাচ্ছে। ভিড় আবার শান্ত হয়ে গেল। ডিসি বললেন, তোমার পড়াশোনার দায়িত্ব জেলা প্রশাসন নেবে। সবুজের চোখ বড় বড় হয়ে গেল। তোমাকে সরকারি বৃত্তি দেওয়া হবে। ম্যাজিস্ট্রেট ফারহানা এগিয়ে এসে বললেন, আর তোমাকে একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করানো হবে। ভিড় থেকে তালি গুজে উঠল। সবুজ বুঝতেই পারছিল না এটা স্বপ্ন না সত্যি। তখনই ব্রিগেডিয়ার জামান এগিয়ে এলেন। তিনি নিজের পকেট থেকে সেনার বিশেষ ব্যাজ বের করলেন। সবুজের শার্টে লাগাতে লাগাতে বললেন, এটা সম্মান, দেশের জওয়ানদের পক্ষ থেকে। সবুজ কেঁদে ফেলল। সে প্রথমবার কারো সামনে মাথা নিচু করল। ব্রিগেডিয়ার জামান তাকে জড়িয়ে ধরলেন। ভিড়ের চোখ ভিজে গিয়েছিল, কিন্তু সবথেকে আবেগপূর্ণ মুহূর্ত এখনও বাকি ছিল। ডিসি জিজ্ঞেস করলেন, তোমার বাড়িতে কে আছে? সবুজ বলল, অসুস্থ মা আর এক ছোট বোন। ডিসি সঙ্গে সঙ্গে আদেশ দিলেন, অবিলম্বে এদের বাড়িতে মেডিকেল টিম পাঠানো হোক। ম্যাজিস্ট্রেট ফারহানা যোগ করলেন, আর পরিবারকে সরকারি পুনর্বাসন যোজনায় অন্তর্ভুক্ত করা হোক। সবুজ এখন নিজেকে সামলাতে পারছিল না। যাকে মানুষ রাস্তা থেকে তাড়িয়ে দিত, আজ সেই রাস্তাই তার ভাগ্য লিখছিল। কন্টেনার এখন এড়িয়ে গিয়েছিল। সেনার জওয়ানরা স্যালুট দিতে দিতে যাচ্ছিলেন, এবং প্রতিটি জওয়ানের নজর সবুজের ওপর ছিল। কিন্তু জীবনের আসল মোড় এখনও বাকি ছিল। কয়েক মাস পর যখন সবুজ পড়াশোনা শুরু করবে, তখন এমন কিছু ঘটবে যা তাকে শুধু মেকানিক নয়, দেশের গৌরব বানিয়ে দেবে। সেই দিন হাইওয়েতে যা হয়েছিল তা শুধু একটি কন্টেনার ঠিক হওয়ার ঘটনা ছিল না, সেটি ছিল একটি জীবন বদলে যাওয়ার শুরু। ডিসি আরিফ আহমেদের আদেশ সেই সন্ধ্যাতেই কার্যকর হয়ে গেল। সবুজের বাড়িতে মেডিকেল টিম পৌঁছালো। তার মা, যিনি কয়েক মাস ধরে অসুস্থ ছিলেন, তার চিকিৎসা শুরু হলো। সরকারি যোজনার অধীনে তারা একটি ছোট পাকা বাড়িও পেলেন। সবুজের ছোট বোনের স্কুলে ভর্তি করানো হলো, এবং সবুজের অ্যাডমিশন শহরের একটি বড় সরকারি টেকনিক্যাল ইনস্টিটিউটে করে দেওয়া হলো। প্রথম দিন যখন সে কলেজে পৌঁছালো, তখন তার পায়ে সেই পুরনো চটি ছিল, কিন্তু চোখে নতুন স্বপ্ন। শুরুটা সহজ ছিল না। ক্লাসে বসা ছাত্ররা দামি ল্যাপটপ এনেছিল। সবুজের কাছে ছিল একটি পুরনো খাতা। কিছু ছাত্র ফিসফিস করল, এই সেই ময়লা কুড়ানিটা। কিন্তু এইবার সবুজ চুপ হলো না। সে সেটাই করত যা সব সময় করত, মেশিনকে বোঝা। তার দক্ষতা এত প্রখর ছিল যে কিছু মাসেই সে ল্যাবের সবথেকে মেধাবী ছাত্র হয়ে উঠল। প্রফেসররাও অবাক হয়ে যেতেন, এত গভীরভাবে তো আমরাও ভাবি না। 3 বছর কেটে গেল। সবুজ পুরো প্রতিষ্ঠানে টপ করল। সেই দিন প্রতিষ্ঠানে একটি বড় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনীর বরিষ্ঠ আধিকারিক, এবং মঞ্চে বিশেষ অতিথি হিসেবে বসেছিলেন ব্রিগেডিয়ার জামান। যেই তিনি সবুজের নাম শুনলেন, তার চোখে চেনার চমক এলো। সবুজ মঞ্চে পৌঁছালো, সেই একই আত্মবিশ্বাসের সাথে, কিন্তু এইবার ছেঁড়া কাপড় নয়, ইঞ্জিনিয়ারের পোশাকে। ব্রিগেডিয়ার জামান দাঁড়িয়ে পড়লেন। তিনি মাইক্রোফোন নিলেন এবং বললেন, আজ আমি গর্বের সাথে বলতে পারি যে ছেলেটি রাস্তায় আমাদের কন্টেনার ঠিক করেছিল, আজ সে দেশের প্রতিরক্ষা প্রযুক্তি বানাতে যাচ্ছে। পুরো হল তালিতে ফেটে পড়ল। ব্রিগেডিয়ার জামান ঘোষণা করলেন, সেনাবাহিনী সবুজকে তাদের বিশেষ ডিফেন্স টেকনিক্যাল প্রজেক্টে অন্তর্ভুক্ত করছে। সবুজের চোখ ভরে এলো। তার মনে পড়ল সেই রাস্তা, সেই কন্টেনার, সেই দিন যখন তাকে পুলিশ আটকেছিল, আর আজ সেই দেশের সেনা তাকে ডাকছিল। সবুজ মঞ্চ থেকে নামল, সোজা ব্রিগেডিয়ার জামানের সামনে দাঁড়ালো এবং প্রথমবার স্যালুট দিল। ব্রিগেডিয়ার জামানও স্যালুট ফিরিয়ে দিলেন। পুরো হল দাঁড়িয়ে পড়ল। তালি, সম্মান, চোখের জল সব একসাথে বইছিল। দূরে বসা তার মা কাঁদছিলেন, কিন্তু এগুলো ব্যথার জল ছিল না, ছিল গর্বের জল। সেই দিন দেশ শুধু একজন ইঞ্জিনিয়ার পায়নি, এক এমন সন্তান পেয়েছিল যে ময়লা থেকে শিখে দেশের রক্ষার পথ বেছে নিয়েছিল। গর্বের বার্তা, ভাগ্য পোশাক দিয়ে নয়, সাহস দিয়ে বদলায়। দারিদ্র্য মেধাকে আটকাতে পারে না। যদি ইচ্ছা দেশের জন্য হয়, তবে ময়লা কুড়ানিও ইতিহাস লিখতে পারে। বন্ধুরা, কখনো কখনো জীবন আমাদের এমন জায়গায় দাঁড় করিয়ে দেয় যেখানে আমাদের সামাজিক অবস্থান নয়, আমাদের সাহস ও মেধা কাজে আসে। সবুজের কাছে না ছিল টাকা, না পড়াশোনা, না কোনো সাহায্য, কিন্তু তার কাছে ছিল দক্ষতা এবং দেশের জন্য ধড়কানোর হৃদয়। আর সম্ভবত সেই কারণেই ময়লা কুড়ানি একটি ছেলে আজ দেশের গৌরব হয়ে গেছে।